হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তোমাদের প্রত্যেককে আরপি এডুকেশনে স্বাগত জানাই। লক্ষ্য হোক ডাব্লিউবি প্রাইমারি টেট 2022। আজকের আমরা আলোচনা করব একটু অন্য বিষয়, ম্যাথসেরই ম্যাথস পেডাগজি। এখানে মনে রাখবে টেট অর্থাৎ প্রাইমারি টেট এবং সিটেট যারা দেবে তাদের প্রত্যেকের জন্য উপকারী হতে চলেছে। যদি বলা যায় না, এখানে যেহেতু বিএড ডিএলএড উভয়েরই বসতে পারার একটা বিরাট চান্স আছে, অর্থাৎ ভয় তো বসবেই। সেই কারণে যদি পেডাগজি দিয়ে দেয় তাহলে তোমরা কিন্তু নার্ভাস হবে না, পেডাগজি খুব কঠিন নয়। সেই কারণে তোমাদের প্র্যাকটিস সেট আমি দিচ্ছি, যাতে কোনো প্রথম থেকে একেবারে প্রিপারেশন থাকে, কোনো রকম সমস্যা না হয়ে থাকে। আজকের আমাদের পার্ট 1 প্রত্যেকে তোমরা অবশ্যই শেয়ার করে দেবে এবং ক্লাস কেমন লাগছে একটু জানিও। ওকে, তো চলো, প্রথমে তোমরা নিজেরা সুন্দর একটি মক টেস্ট দেওয়ার সুযোগ পাচ্ছ, প্রত্যেকটি অ্যান্সারও তোমরা পেয়ে যাচ্ছ। পেডাগজি হচ্ছে মনস্তত্ত্বের বিষয়, ঠিক আছে? তো গণিতের ক্ষেত্রেই যাই হোক আর একটু আলাদা, আরোহ অবরোহ এই জিনিসগুলো একটু দেখে রাখতে হবে আলাদা আলাদা। আর দেখে রাখতে হবে ভাষা শিখন আর এই বিজ্ঞান শিখন, এইগুলো একটু দেখে রাখতে হবে, তাহলেই পারবে। প্রত্যেকদিন প্র্যাকটিস করলে মাঝে মাঝে কোনো অসুবিধা হবে না। তো এখন থেকে শুরু করছি, কারণ যদি পেডাগজি না আসে তো আলাদা কথা, কিন্তু এখানে না এলেও গণিতের অঙ্কের ক্ষেত্রে পেডাগজি না দিলেও সিডিপির ক্ষেত্রে দুই একটা তোমরা দেখেছো ভাষাগত শিক্ষা, শিক্ষক হিসেবে তুমি কি করবে, যদি সেখানে গণিত শিক্ষক হিসেবে তুমি কি করবে সেখানেও দিয়ে দিতে পারে। তাই জেনে রাখতেই হবে। দেখো, গণিতের প্রকৃতি হলো ড্যাশ, আলংকারিক, যুক্তি সংক্রান্ত, কঠিন নাকি সাধারণের জন্য নয়। গণিতের প্রকৃতি কি? খুব ভালো কোশ্চেন। অ্যান্সারটি কি হবে তোমরা জানো। তোমরা নিজেরা তোমাদের নিজেদের পেডাগজির ক্ষেত্রে দেখো, নিজেরা মনস্তাত্ত্বিক আলোচনা করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আমি বলে দিচ্ছি, এটা হবে কিন্তু যুক্তি সংক্রান্ত। কারণ প্রকৃতি, গণিতের প্রকৃতি কি? কারণ গণিত আমরা বিষয়টা জানি যে লজিক্যালি হয়, সেটা কল্পনা শক্তি সেখানে থাকে, কিন্তু আমাদের যুক্তি সংক্রান্ত বিষয়ে আলোচনা করা যায়। আর আলংকারিক এগুলো হচ্ছে ভাষাগত দিকে চলে যাচ্ছে, কঠিন অন্য ব্যাপার, আর সাধারণের জন্য না, এটা তো হবেই না। তাই যেটা একবারে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটাই আমরা অ্যান্সার করব, বি হবে রাইট অ্যান্সার। নেক্সট 2 নম্বরে কি বলছে দেখো, বলছে ম্যাথামেটিক্স ইজ দ্য সায়েন্স হুইচ ড্রস নেসেসারি কনক্লুশনস। ম্যাথামেটিক্স খুব ভাইটাল কোশ্চেন। ম্যাথামেটিক্স ইজ দ্য সায়েন্স হুইচ ড্রস নেসেসারি কনক্লুশনস। কে বলেছিলেন? রজার বেকন, হক বেন, বেঞ্জামিন পিয়ার্স নাকি লক? এর মধ্যে বেশ কিছু কোশ্চেন কিন্তু অলরেডি এসে গেছে 2014 থেকে শুরু করে আরো বিভিন্ন কোশ্চেনে, তোমরা এগুলো দেখে রাখতে পারো। এবং আপকামিং সেই টাইপের কোশ্চেন দিচ্ছি যাতে আরো আসতে পারে, আপডেটেড হলেও পেডাগজি দিয়ে দিলে যাতে তোমরা ছেড়ে না আসো কোশ্চেন। দেখো এখানে রাইট কিন্তু হয়ে যাবে, মনে রাখবে বেঞ্জামিন পিয়ার্স। এরপর আরেকটি আছে সেটিও বলে দেবো। অর্থাৎ যখনই দেখবে যে ম্যাথামেটিক্স ইজ দ্য পর সায়েন্স, ম্যাথামেটিক্স ইজ দ্য সায়েন্স, ভালো করে ট্রিক্সটা জেনে রাখো। ম্যাথামেটিক্স ইজ দ্য সায়েন্স থাকবে, এইটুকু অনেক ক্ষেত্রেই দেখতে পারবে, শেষটা শুধু বদলে যাবে, ড্রস নেসেসারি কনক্লুশনস। এটাই যখন হবে সেটা হচ্ছে যে বেঞ্জামিন পিয়ার্স। নেসেসারি কনক্লুশন থাকলে ম্যাথামেটিক্সের সঙ্গে সেটা বেঞ্জামিন পিয়ার্স। এরপর নেক্সটটা দেখো, এটাও বলে দেবো ট্রিক্সে যে কিভাবে আই কানেক্ট করবে। ম্যাথামেটিক্স ইজ দ্য মিরর অফ সিভিলাইজেশন, এইটুকু শুধু মনে রাখবে এই ক্ষেত্রে। মিরর অফ সিভিলাইজেশন কে বলেছিলেন? হক বেন, জ্যাক ডেলার্স, নেপোলিয়ন, কোনোটিই নয়। আগেরটা বেঞ্জামিন পিয়ার্স আমরা জানতে পারলাম, মানে কনক্লুশনস ছিল কি ছিল? ড্রস নেসেসারি কনক্লুশনস। আর এটা শেষে কি আছে? মিরর অফ সিভিলাইজেশন। এখানেও রাইট অ্যান্সার কিন্তু মনে রাখবে হক বেন, এ ইজ দ্য রাইট অ্যান্সার। মিরর অফ সিভিলাইজেশন যখনই থাকবে সেটা হবে হক বেন। এইভাবে আই কানেক্ট করবে, অসুবিধা হবে না। নেক্সট 4 নম্বরে দেখো, গণিতের বৈশিষ্ট্য হলো ড্যাশ, নির্ভুলতা, যুক্তিসম্পন্ন, প্রয়োগধর্মিতা নাকি সবকটি। গণিতের বৈশিষ্ট্য এই চারটির মধ্যে কোনটি? নির্ভুলতা, যুক্তিসম্পন্ন, প্রয়োগধর্মিতা, সবকটি। অ্যান্সার কি হবে? গণিত শিখতে গেলে তোমাকে নির্ভুলই শিখতে হবে। লজিক্যালি একটু আগে আমরা পেয়ে গেছি অপশানে যুক্তি সম্পন্ন। আর প্রয়োগ, গণিতের আমরা প্রয়োগ জীবনের ক্ষেত্রেও করি, বিভিন্ন ক্ষেত্রে করে থাকি, হিসাবের ক্ষেত্রে, বাণিজ্যের ক্ষেত্রে, সব ক্ষেত্রে। তাই অ্যান্সার হয়ে যাবে সবকটি, ডি হবে আমাদের রাইট অ্যান্সার। ওকে, কোনো কনফিউশন থাকলে কোনো কমেন্টে তোমরা মতামত জানাবে, এখানে তোমাদেরকে একমাত্র প্রায়োরিটি অগ্রাধিকার দেওয়া হয়ে থাকে। 5 নম্বরে দেখো, গণিত শিখনে সমস্যাগুলির মধ্যে কোনটি শিক্ষার্থীর সম্পর্ক নয়? নয় বলেছে, পেডাগজিক্যাল ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ নয় থাকবে, যাতে কনফিউজ হয়ে যাও। গণিত সম্পর্কে অহেতুক ভীতি, উপযুক্ত পরিকাঠামোর অভাব, দীর্ঘ অনুপস্থিতি নাকি মানসিক অক্ষমতা। গণিতের শেখার ক্ষেত্রে কোনটি শিক্ষার্থীর সম্পর্ক নয় বলেছে, যেটি নয় সেটি হবে। এখানে কি বলছে? অহেতুক ভীতি, ভীতি তো থাকে। উপযুক্ত পরিকাঠামোর অভাব, এটাও থাকে। দীর্ঘ, এটা থাকে না। দীর্ঘ অনুপস্থিতি, শিশুদের মধ্যে কিন্তু ভয় থাকে, দীর্ঘ অনুপস্থিতিও থাকে, মানে গণিতের ক্লাসে লক্ষ্য করে দেখবে ড্রপ আউট হয়ে যায় ক্লাস থেকে। মানসিক অক্ষমতাও থাকে, মেন্টাল অ্যাবিলিটি সবার সমান থাকে না। তাই এই তিনটে হচ্ছে শিশুর ক্ষেত্রে, কিন্তু উপযুক্ত পরিকাঠামোর ইনফ্রাস্ট্রাকচারের সেটা হচ্ছে বিদ্যালয়ের শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপার, সেটা শিশুর শিক্ষার্থীর কোনো সম্পর্ক নেই। ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে ইনস্টিটিউশন,
তাই বি হবে রাইট অ্যান্সার, যেহেতু এখানে 9 বলেছে। নেক্সট 6 নম্বরে দেখো, এটা খুব ভাইটাল কোশ্চেন, আপকামিং পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। পিথাগোরাসের উপপাদ্য বোঝানোর জন্য একজন শিক্ষক, বা তুমি ধরে নাও তুমি একজন শিক্ষক, তুমি শ্রেণীকক্ষে সকলকে একটি করে কাগজ দিলে যার মধ্যে 4টি সমকোণী ত্রিভুজ আঁকা রয়েছে, তুমি এঁকেছো। তো শিক্ষক প্রত্যেককে নির্দেশ দিলেন, অর্থাৎ তুমি প্রত্যেককে নির্দেশ দিলে যে বাহুগুলির মধ্যে কোন সম্পর্ক আছে, কোনো সম্পর্ক আছে কিনা তা তোমরা নির্ণয় করো। শিক্ষক অর্থাৎ তুমি যে পদ্ধতি ব্যবহার করলে তা হলো ড্যাশ। আমি কোশ্চেনটা তোমার উপরে প্রয়োগ করে দিয়েছি, তোমাদের উপরে। কোশ্চেন এভাবে ঘুরিয়ে থাকলেও কনফিউজ হবে না। আরোহ, অবরোহ, প্রয়োগশালা নাকি কোনোটিই নয়। অ্যান্সারটি প্রশ্নটা আবারও বলে দিচ্ছি, খুব বড় প্রশ্ন, সেই কারণে বোঝানোর সুবিধার্থে তোমাদের নাম করে বলেছি যে পিথাগোরাসের উপপাদ্য যখন তুমি বোঝাতে চাইছো তখন তুমি একটি কাগজ দেবে, সেই সকলকে একটি করে কাগজ দেবে। সেই কাগজে কি থাকবে, সেই কাগজে 4টি সমকোণী ত্রিভুজ 4টি জায়গায় আঁকা থাকবে, 4টি সমকোণী ত্রিভুজ আঁকা থাকবে। এবার শিক্ষক যে নির্দেশ দিলে যে ত্রিভুজের বাহুগুলির মধ্যে কোনো সম্পর্ক আছে নাকি দেখো। এই যে বিষয়টা, এটা কি, অর্থাৎ তুমি তাকে একটা জিনিস দিচ্ছ, সেই জিনিসটাকে বুঝিয়েও দিলে, তাদের মধ্যে বললে যে এবার যে তোমরা একটা জিনিস দিলে সেই জিনিসটার মধ্যে বিচার করে তাদেরকে দেখতে বলছো যে ঠিকঠাক আছে কিনা, আর থাকলে সেটা কি সম্পর্ক আছে। অর্থাৎ তোমরা একটা জিনিস বোঝাচ্ছ, সেখান থেকে তাদের উৎস নির্ণয় করতে বলছো। রাইট অ্যান্সার এখানে কি হয়ে যাবে, কি পদ্ধতি হবে অ্যান্সার জানো? তোমরা জানো দুটো পদ্ধতি, আরোহ অবরোহ, এই দুটো ক্ষেত্রে এখানে কিন্তু মিশে যাচ্ছে, একটা সূত্র থেকে উদাহরণের দিকে, একটা উদাহরণ থেকে সূত্রের দিকে। তাই রাইট অ্যান্সার এখানে হয়ে যাবে আরোহ পদ্ধতি, এ হবে আমাদের রাইট অ্যান্সার। এইরকম তোমরা বিভিন্ন কাগজের জায়গায় অন্য কিছু দিতে পারো, বাংলার শিক্ষার ক্ষেত্রে হয়তো একটা চক বা ডাস্টার দিয়েও কিছু বোঝাতে পারো, কোনো ছবি দিয়ে বোঝাতে পারতো, টিএলএম দিয়ে বোঝাতে পারো, এরকম বিভিন্ন ক্ষেত্রে হতে পারে। বলছে গণিত ল্যাব কর্মসূচি ব্যবহার করা যেতে পারে জাতীয় গণিত অলিম্পিয়াডে শিক্ষার্থী নির্বাচন করার জন্য, গঠনমূলক অ্যাসেসমেন্ট করার জন্য, সামগ্রিক অ্যাসেসমেন্টের জন্য, নাকি গঠনমূলক ও সামগ্রিক অ্যাসেসমেন্টের জন্য। গণিতের অর্থাৎ মোট কথা হচ্ছে অঙ্কের যে ল্যাব কর্মসূচি, ল্যাবের কার্যক্রম অর্থাৎ সেই কর্মসূচি কোথায় ব্যবহার করা যেতে পারে, এটা তোমরা অনেকেই জানো। এটা কিন্তু হবে গঠনমূলক অ্যাসেসমেন্টের জন্য, স্ট্রাকচারাল যে, কারণ ল্যাবে আমরা কি করি স্ট্রাকচারাল জিনিস নিয়ে আলোচনা করি হাতে কলমে, সেই গঠনমূলক অ্যাসেসমেন্টের জন্য গণিত ল্যাব ব্যবহার কর্মসূচি করা যেতে পারে, বি হবে রাইট অ্যান্সার। তোমাদের মতামত থাকলে অবশ্যই জানিও। 8 নম্বরে দেখো, বলছে কোঠারি কমিশনের সুপারিশ অনুযায়ী প্রতিটি ছাত্রের কত বছর গণিত শিক্ষা বাধ্যতামূলক, মাস্ট, কত বছর? কোন সুপারিশ, কোঠারি কমিশনের সুপারিশ? 6 বছর, 8 বছর, 10 বছর নাকি 7 বছর? সঠিক উত্তর কি হয়ে যাচ্ছে এখানে? এখানে রাইট অ্যান্সার 10 বছর। 10 বছর প্রত্যেকটি ছাত্রের গণিত শিক্ষা কিন্তু বাধ্যতামূলক। তোমরা ক্যালকুলেশন করেও দেখে নিতে পারো শিখেছো কতটা, কত বছর তোমরা নিজেরা শিখেছো। এরপর বলছে অঙ্কের শিক্ষকের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, বিষয়টির ওপর দক্ষতা, পেশাগত দক্ষতা, নাকি উপরের সবকটি। তুমি যদি ম্যাথের টিচার হয়ে থাকো, ম্যাথ সাবজেক্টে যদি তুমি টিচার হয়ে থাকো, প্রাইমারিটাতে তোমাকে অবশ্যই সেগুলো জানতে হবে। সেই ম্যাথ সাবজেক্টে সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ তোমার কোয়ালিটি থাকবে, সেটা তার মধ্যে কি গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, বিষয়টির ওপর দক্ষতা, ম্যাথের উপর দক্ষতা, পেশাগত, তোমার যে পেশা সেই পেশাগত দক্ষতাও থাকবে, নাহলে তুমি চাকরিটা পেতে না, নাকি উপরের সবগুলি। তাই সবগুলিই যখন বৈশিষ্ট্য থাকছে, রাইট অ্যান্সার হবে ডি, উপরের সবগুলি, তিনটে ব্যক্তিত্বই বৈশিষ্ট্যই থাকা দরকার ম্যাথ টিচার হিসেবে। এরপর বলছি প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের অঙ্ক পড়ানোর ক্ষেত্রে পাঠ পরিকল্পনা, অর্থাৎ যেটা তোমরা ট্রেনিং টিচিংয়ে করেছিলে লেসন প্ল্যান, সেই লেসন প্ল্যান তৈরির সময় যে বিষয়টিতে সব থেকে বেশি গুরুত্ব আরোপ করা উচিত তা হলো কাঠামোগত পদ্ধতিতে গাণিতিক ধারণা উপস্থাপন, পাঠ্যপুস্তক অনুসারে পরপর উপস্থাপন করবেন, নাকি শিক্ষার্থীদের ধারণাগুলি নির্মাণের সুযোগ দেওয়া, নাকি উপরের কোনোটিই নয়। ভালো করে প্রশ্নটা পড়ো, তুমি যখন লেসন প্ল্যান তৈরি করবে বিদ্যালয়ে, তুমি অ্যাজ এ টিচার, তুমি যখন শিক্ষার্থীদের অঙ্ক শেখানোর জন্য লেসন প্ল্যান তৈরি করবে, কোন বিষয়টির উপর সব থেকে বেশি গুরুত্ব দেবে? কি হবে রাইট আনসার? এখানে কনসেপ্টটার উপর জোর দিতে হবে, ধারণাকে নির্মাণ করতে হবে। কারণ তুমি লেসন প্ল্যান কেন দেখাচ্ছ, কারণ সেই কনসেপচুয়াল যাতে তাদের দক্ষতাটা বাড়ে, সেম আরও আরও সজাগ হয়ে খুব ভালোভাবে যত্ন সহকারে ক্লাসটির সঙ্গে মুগ্ধতার একটা ব্যাপার থাকে। লেসন প্ল্যানটা যেন কনসেপ্টটা সে বুঝতে পারে, তার ধারণাটা তাকে নির্মাণের সুযোগ দিতে হবে বিভিন্ন ধরনের লেসন প্ল্যান করার মাধ্যমে। তাই সি হবে রাইট অ্যান্সার। খুব গায়ে গায়ে কিন্তু এক্ষেত্রে অ্যান্সার থাকবে, তোমরা ভুল করবে না। যদি দিয়ে দেয় সিটেটে তো দেবী, এবং প্রাইমারি টেটেও যদি একটি দুটি দিয়েও দেয়, বা যদি চালু হয়ে যায় দেওয়াটা পেডাগজি, তাহলে কিন্তু সেটা চলতে থাকবে। অগ্রিম তোমরা প্রিপারেশন নিয়ে রাখো, কোনো সমস্যা হবে না, খুব বেশি কঠিন নয়, তোমরা দেখতেই পাচ্ছ। বলছে নিম্নলিখিত কোনটি গণিতের নির্মাণবাদী দৃষ্টির ভঙ্গির সাথে সম্পর্কিত? গণিত শিখনের তত্ত্বের সাথে যুক্ত,
সত্যের সন্ধানে গণিতের প্রয়োজন, গণিত সম্পূর্ণভাবে বস্তু নির্ভর নাকি কল্পনা শক্তি গণিত শিক্ষণের ক্ষেত্রে আলাদা? আচ্ছা, কল্পনা শক্তি দরকার, গণিত শিক্ষণের ক্ষেত্রে অপরিহার্য, এটা বলতে চাইছে অপরিহার্য। কি হবে এখানে? রাইট অ্যান্সার কিন্তু এখানে হয়ে যাচ্ছে, ভালো করে দেখো, বলছে নির্মাণবাদী দৃষ্টিভঙ্গির সঙ্গে, তাই এখানে রাইট অ্যান্সার নির্মাণবাদী হলেই কিন্তু কল্পনা শক্তির উপর তোমরা জোর দেবে, ঠিক আছে? নির্মাণবাদী যখনই হবে তখন কল্পনা শক্তির উপর তোমরা জোর দেবে। ডি হবে আমাদের রাইট অ্যান্সার। 12 নম্বরে কি বলেছে দেখো, গণিত ও বিজ্ঞানের সেই শাখা যার মূল বিষয়বস্তু হলো পরীক্ষা পদ্ধতি, গণনা করা, চিন্তা করা, পরিমাপ করা। ম্যাথ অ্যান্ড সায়েন্স এইসবের যে শাখা, তাদের মূল বিষয়বস্তুটা কি, এটাই বলতে চেয়েছে। এখানে অঙ্কের সাথে সাথে বিজ্ঞানও চলে এসছে। কি হবে তোমরা ভালো করে দেখো, শুধু বিজ্ঞান নয়, বিজ্ঞান করলে অনেকে শুধু পরীক্ষা পদ্ধতি করবে, গণিত ও বিজ্ঞান বলেছে, তাই রাইট অ্যান্সার এখানে কি হবে? রাইট অ্যান্সার হবে কিন্তু ক্যালকুলেট অর্থাৎ গণনা করা। এটা হবে ক্যালকুলেট অর্থাৎ গণনা করা, কারণ গণিতেও তাই ক্যালকুলেশন থাকে, বিজ্ঞানেরও থাকে, মূল বিষয়বস্তু হচ্ছে গণনা করা, কারণ পরিমাপ করা হয়ে যাচ্ছে শুধু বিজ্ঞানের, কিন্তু গণনা ক্ষেত্রে দুটি হয়ে থাকবে, ঠিক আছে? চিন্তা করা তো সব ক্ষেত্রেই হয়ে থাকে। এখানে কিন্তু এটা খুব গায়ে কোশ্চেন, যেহেতু পেডাগজি অনেক বিভিন্ন মতামত থাকতে পারে, তোমরাও নিজস্ব মতামত দিতে পারো। দেখো, এনসিএফ 2005 অনুসারে প্রাইমারি বিদ্যালয়ের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত নয় কোনটি? সম্ভবত 2014 এসেছিল। এগুলো প্রত্যেকটি কোশ্চেনে বিগত কোশ্চেনে আসা এবং আপকামিং কোশ্চেনে সেই টাইপের আসতে পারে, এই জাতীয় কোশ্চেন রেখেছি। টেসেলেশন, রেশিও, সিমেট্রি নাকি প্যাটার্ন? কি হবে চারটি অপশনের মধ্যে? এনসিএফ 2005 অনুসারে প্রাইমারি বিদ্যালয়ের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত কোনটি নয়? টেসিয়ালেশন, রেশিওর সঙ্গে তোমাদের একটু ব্যাপার মনে হচ্ছে সিমেট্রি, ঠিক আছে? এখানে তোমরা অনেক কিছু সিমেট্রি না দিয়ে কিন্তু জিওমেট্রি দিয়ে দিতে পারতো, আরও মানে এক্সট্রা উল্টো পাল্টার প্যাটার্ন তোমাদের ঢুকিয়ে দিতে পারতো এর মধ্যে, যাতে তোমরা কনফিউজ হয়ে যাও, ঠিক আছে? তাহলে এখানে রাইট অ্যান্সার কি হয়ে যাচ্ছে তোমরা নিজেরা জানার চেষ্টা করো। এখানে হবে কিন্তু রেশিওটা আমি জানি অনেকেরই এটা চোখে লাগছে, রেশিওটাই হবে কিন্তু, কারণ রেশিও কিন্তু পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হওয়ার দরকার নেই, বাকিগুলো হচ্ছে পাঠ্যক্রমের বিষয়ের সঙ্গে যুক্ত, রেশিওটাই একমাত্র নয়, তাই বি হবে রাইট অ্যান্সার। নেক্সট 14 নম্বরে কি বলেছে দেখো, এরপর তোমাদের হোম টাস্ক আছে। 1/3 তুলনায় 1/4 ছোট, এই ধারণাটি নিম্নলিখিত কোন পদ্ধতিতে বোঝানো সব থেকে বেশি সুবিধাজনক? 1/3 তুলনায় 1/4 ছোট, এর তুলনায় 1/4 ছোট, এটা এই ধারণাটি তুমি যে বোঝাবে কনসেপ্টটা, এটা ধারণা নির্মাণ অলরেডি শিখে গেছো, তাহলে তাদের যে ধারণাটা তৈরি হবে সেটা কোন বিষয়ে শেখালে তার বেশি হবে? লসাগু, কাগজের টুকরো দ্বারা, ডাইনসের ব্লক নাকি চার্ট? 1/3 তুলনায় 1/4 ছোট, এই ধারণাটি বোঝাবে যে কোন বিষয়ের ক্ষেত্রে সব থেকে বেশি সুবিধাজনক। তোমাদের কি মনে হয়? এখানে এইভাবে বোঝালে সুবিধা হবে, কাগজের টুকরো দ্বারা, একটি ছোট কাগজের টুকরো, একটি বড় কাগজের টুকরো, এইভাবে এই কাগজ এইভাবেও দেখাতে পারো, তাহলে খুব সুবিধা হবে। এখন মানে সব থেকে লসাগু এগুলো দেখানোর দরকার নেই, এখানে দেখাতে যাবে কেন? 1/3 থেকে 1/4 কাগজের টুকরো দ্বারা দেখিয়ে যাবে সহজে, যেটা সব থেকে বেশি সুবিধাজনক বলেছে, তাই সব থেকে বেশি যেটা সুবিধাজনক সেটাই তোমরা করবে। এরপর 15 নম্বর, এটা করে তোমরা 16 নম্বরে হোম টাস্ক পাবে। শিক্ষার্থীদের জ্যামিতিক আকার ও সংজ্ঞা মনে রাখার সমস্যা দূরীকরণের জন্য একজন শিক্ষকের অবশ্য কর্তব্য কি? বিভিন্ন জ্যামিতিক সংজ্ঞা জিজ্ঞেস করা, গ্রুপ ডিসকাশনে উৎসাহ দেওয়া, বিভিন্ন সংজ্ঞা মুখস্থ করার উপর জোর দেওয়া, নাকি বিভিন্ন ধরনের কাজ যেমন ক্রসওয়ার্ড পাজল, জিন এস পাজল এগুলো তৈরি করা, জিন্স পাজল, ক্রসওয়ার্ড পাজল এগুলো তৈরি করা? কি হবে? জ্যামিতিক আকার ও সংজ্ঞা মনে রাখার জন্য, বা মনে রাখার যে ভুলে যায় অনেকে, মনে রাখতে পারে না, সেই সমস্যা দূরীকরণে তোমাদের সব থেকে বেশি কর্তব্য কি হবে? তোমরা নিজেরা জানানোর চেষ্টা করো। ডি হবে এখানে রাইট অ্যান্সার, কারণ জ্যামিতিক আকার এগুলো গ্রুপ ডিসকাশন, জ্যামিতি তুমি কি করবে, এগুলো তো হবে না, সংখ্যা জিজ্ঞাসা করলে সে তো বলতে এমনিই পারবে না, তাই বিভিন্ন ধরনের কাজ বোঝাতে হবে, ক্রসওয়ার্ড পাজল দিতে হবে, জিন্স অফ পাজল তৈরি করা, সমাধান করা, এর মধ্যে ওরা ইন্টারেস্ট একটা মানে কি বলবো আগ্রহ ফিল করবে, ঠিক আছে? তাই এগুলোই হবে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, তোমরা এইভাবেই করবে অ্যাজ এ টিচার, তোমরা নিজেরা অনুমান করে নাও। এরপর এইচডি তোমাদের হোম টাস্কের একটি কোশ্চেন, অঙ্কের শিক্ষকের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য কি? একটু আগে আমরা আলোচনা করেছি, আশা করি সঠিক উত্তর দিতে পারবে। গ্রহণযোগ্য ব্যক্তিত্ব, বিষয়টির ওপর দক্ষতা, পেশাগত দক্ষতা, উপরের সবকটি। দেখি ক্লাস কারা কেমন মনোযোগ সহকারে দেখেছে, তাহলে তারাই অ্যান্সার জানাতে পারবে। তো ক্লাস কেমন লাগলো অবশ্যই তোমরা জানো, এবং প্রচুর পরিমাণে শেয়ার করে দাও বিভিন্ন সোশ্যাল মিডিয়ার যে সমস্ত টেট প্রিপারেশন গ্রুপে আছে। আপকামিং টেট এবং সিটেটের ক্ষেত্রে এটা খুব ভেরি ভাইটাল একটা টপিক কিন্তু, ঠিক আছে? ম্যাথের তো প্রচুর আমরা এমসিকিউ সলভ করেছি এবং ভবিষ্যতেও করবো, চ্যাপ্টার ওয়াইজ প্রায় সব দিকে হয়ে গেছে, 3-4টি টপিক বাকি আছে চ্যাপ্টার ওয়াইজ সাজেস্টিভ ক্লাসের, সেগুলো আমরা দ্রুত কমপ্লিট করে দেবো টেটের জন্য, তোমরা দেখে নিতে পারো। এছাড়া অন্যান্য পরীক্ষার জন্য তো বটেই।
থ্যাংক ইউ ফর ইয়োর টাইম।